দিনহাটায় নবম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, সাহিত্য চর্চার অনন্য উদাহরণ বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগ। কোচবিহার জেলার প্রান্তিক শহর দিনহাটায় অনুষ্ঠিত হল বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে নবম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। দ্বিবার্ষিক এই আয়োজনটি ইতিমধ্যেই প্রায় ১৬ বছরের ঐতিহ্য অতিক্রম করেছে এবং উত্তরবঙ্গের সাহিত্য জগতে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ হিসেবে পরিচিতি লাভ করেছে। দুদিনের এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্ন রাজ্য থেকেও কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রিত প্রায় ২০০ জনের মধ্যে প্রায় ১৮০ জন কবি সাহিত্যিক অনুষ্ঠানে উপস্থিত থেকে সাহিত্য চর্চার এক মিলন মেলা তৈরি করেন। অনুষ্ঠানে সাহিত্য, কবিতা ও প্রবন্ধ রচনার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জন বিশিষ্ট সাহিত্যিককে আর্থিক সম্মাননা সহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২ বছর আগে সপ্তম সম্মেলনে মাথাভাঙা থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন তিতিরের সম্পাদক সঞ্জয় সাহা এই সম্মাননা পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। বর্তমান সময়ে রাজ্যের অধিকাংশ ক্লাব বা সংগঠন যেখানে মূলত পুজো, ক্রীড়া বা মেলা আয়োজনেই নিজেদের সীমাবদ্ধ রাখে, সেখানে সীমান্তবর্তী একটি শহর দিনহাটায় দাঁড়িয়ে এই ধরনের সাহিত্যকেন্দ্রিক উদ্যোগ সত্যি অনুপ্রেরণাদায়ক ও উল্লেখযোগ্য। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই শহরে এমন সাহিত্য সম্মেলন আয়োজন প্রমাণ করে যে সংস্কৃতি ও সাহিত্য চর্চা এখনও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দিনহাটার সাহিত্য সংস্কৃতির ইতিহাসও অত্যন্ত সমৃদ্ধ। কোচবিহার জেলার প্রথম লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়েছিল এই দিনহাটা শহর থেকেই। পাশাপাশি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রিয় চুরুটের তামাকও একসময় এই শহর থেকেই সরবরাহ করা হতো। দিনহাটার বিশিষ্ট সাহিত্যিক প্রয়াত হিতের নাগের উদ্যোগেই এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের সূচনা হয়েছিল, যা আজ ৮ম আয়োজনে পৌঁছেছে। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন আব্দুল কাফি। তিনি বর্তমান সমাজের সাহিত্য ও মানবিকতার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন ড রাজদীপ্ত রায়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। শারীরিক অসুস্থতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সম্মেলনের আলোচনায় উঠে আসে উত্তরবঙ্গকে কেন্দ্র করে সাহিত্য চর্চার ইতিহাস ও বর্তমান পরিস্থিতি। এই প্রসঙ্গে বিশিষ্ট সাহিত্যিক অমিয় ভূষণ মজুমদার সহ অতীত ও বর্তমানের বহু সাহিত্যিকের অবদান নিয়ে আলোচনা করেন ঐতিহাসিক ড রাজশ্রী বিশ্বাস, ড রাজদীপ্ত রয় এবং অন্যান্য বক্তারা। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জয় সাহা। অনুষ্ঠান সঞ্চালনার সময় সঞ্জয় সাহার বক্তব্য থেকে উঠে আসে উত্তরবঙ্গ তথা বাংলা সাহিত্যের ইতিহাসে ষোড়শ শতাব্দীর প্রথম অর্ধে কোচবিহার রাজের দরবার থেকে আসাম রাজদরবারে লেখা চিঠির কথা। বিশ্ব নারী দিবসের প্রাক্কালে সম্মেলনে বিশেষভাবে আলোচিত হয় সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে নারীদের ভূমিকা ও সীমাবদ্ধতা। এই বিষয়ে বক্তব্য রাখেন অনিন্দিতা গুপ্ত রায়, ওয়াহিদা খন্দকার সহ অন্যান্য বক্তারা। আলোচনায় উঠে আসে বর্তমান সমাজে একজন নারী সাহিত্যিককে তার সৃজনশীল কাজের ক্ষেত্রে নানা সামাজিক বাধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বর্তমান সামাজিক বাস্তবতা নিয়ে। বক্তারা উল্লেখ করেন যে আজকের সময়ে মানুষ ক্রমশ স্বার্থকেন্দ্রিক হয়ে পড়ছে, ফলে সহনাগরিকের প্রতি সহমর্মিতা অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সাহিত্যই মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক চেতনা জাগিয়ে তুলতে পারে। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত কবি, সাহিত্যিক ও অতিথিদের জন্য সমবেত নৈশভোজের আয়োজন করা হয়। সব মিলিয়ে দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবের এই উদ্যোগ শুধু একটি সাহিত্য সম্মেলন নয়, বরং সমাজে সাহিত্য চর্চা ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রয়াস হিসেবে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। প্রত্যেকটা মেয়ের উপরে একটা করে উদ্বাস্তু সত্তা বাস করে, কারণ সে জানে আমাকে বাবার বাড়ি থেকে উৎখাত করতেই হবে। এই কাঁটাটা তার রক্তের গভীরে মিশে বড় হয়, তাই তার লেখার জায়গাটা তো আলাদা হবে। এইগুলো লেখাকে যতদিন না পর্যন্ত পাঠক সমাজ, বৃহত্তর পাঠক সমাজ সকলের লেখা বলে গণ্য করবেন, মান্য করবেন, ততদিন পর্যন্ত মেয়েরা যা কিছু লিখুক শুধু মেয়েদের লেখা বলেই চিহ্নিত হয়ে থাকবে। এই নবমতম বর্ষে বয়েজ রিক্রিয়েশন ক্লাব থেকে যে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন করা হচ্ছে, এতে আমি আগেও এসেছি। এত বাড়িতে আসার মতন অনুভূতি খুব কম জায়গায় হয়, যেটা এখানে এলে হয়।
যে জায়গার থেকে তারা ডাকেন, যেভাবে বরাবর ভালোবাসা দিয়েছেন, স্নেহ দিয়েছেন, আমি আলাদা করে সম্মান করছি না, তাকে আমি স্নেহই করছি, তার মধ্যে সম্মান মেশানো থাকে। ঠিক যে সম্মান বা শ্রদ্ধা আমরা ছোটকেও করতে পারি যদি তার মধ্যে আমরা কোনো গুণ বা কোনো কিছু দেখে থাকি। এটা তাদের উদারতা, ঔদার্য। পরবর্তীতে এই চর্চা সুনীতি দেবী যখন এলেন এই রাজবাড়িতে এবং তার বোন সাবিত্রী দেবীও যখন এই রাজবাড়িতেই তার বিয়ে হলো, তা তখন থেকে ব্রাহ্ম আন্দোলনের সূচনা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চা একটা পরিমণ্ডল গড়ে উঠছে, কিন্তু সেটা কুচবিহার শহর কেন্দ্রিক। কুচবিহার শহর থেকে সেটা এই মফস্বল শহর অর্থাৎ কোচবিহারের এই মাথাভাঙ্গা, দিনহাটা, তুফানগঞ্জ, মেকলিগঞ্জে কিন্তু ছড়িয়ে পড়েনি। কিন্তু সেই সময়ে সুকথা বলে একটি পত্রিকা সেই ব্রাহ্ম সমাজ কোচবিহারে তারা প্রকাশ শুরু করেছেন। সেখানে অল্প অল্প করে গল্প, কবিতা এগুলো প্রকাশিত হচ্ছে। হিন্দু নারীরা মেয়েরা পড়াশোনা শুরু করলো, সেই অর্থে মুসলিম মেয়েরা কিন্তু পড়াশোনাটা করলো না। সেখানে কিন্তু মুসলিম নারীরা অনেকটা পিছিয়ে থাকে। এই যে পিছিয়ে থাকা আজও আমাকে বহন করতে হয়, কারণ আমার কমিউনিটিতে স্বাধীনতার পর এখনো পর্যন্ত আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, মুসলমান নারী সাহিত্যিক, কথা সাহিত্যিক বিশেষত অত্যন্ত কম। 1990 সালে মল্লিকা সেনগুপ্ত প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা সাহিত্য সম্মেলন, সেখানে তিনি কবিতা পড়তে যাবেন এবং তিনি যাচ্ছেন, সঙ্গে সুবোধ সরকার যাচ্ছেন, জয় গোস্বামী, সুভাষ মুখোপাধ্যায়, মানে স্বনামধন্য সব কবিরা যাচ্ছেন। এবার সেখানে যাচ্ছেন এবং তাদের সঙ্গে আরেকজন 20 বছর বয়সী একটি মেয়েও কবিতা পড়ার ডাক দিয়েছেন। তারপরে অনুষ্ঠানটা হবে প্রেসিডেন্সিতে, বড়সড় একটা অনুষ্ঠান। ঠিক অনুষ্ঠানের আগের দিন দুপুরবেলায় সেই 20 বছর বয়সী মেয়েটি ছুটে এসে মল্লিকা সেনগুপ্তের কাছে গিয়ে পড়লেন। কেন? কারণ কোন এক পুরুষ কবিতাকে বলেছেন যে স্কার্টের তলা দিয়ে কতটুকু পা দেখা গেল আর জামার উপর দিয়ে কতটুকু গা দেখা গেল, তার উপর প্রতিষ্ঠানের নেক নজর নির্ভর করে। আমাদের সবাই অযোধ্যা পাহাড়। এবার আমি অযোধ্যা পাহাড়ে গিয়ে আমি থাকতে পারবো, কিন্তু অথচ একটা পুরুষ লেখক যে অযোধ্যা পাহাড়ে 2 মাস কাটাবেন, তার পরিবার বলবে যে আরে জানো তো অযোধ্যা পাহাড়ের প্রজেক্ট, একটা ভালো লেখা লিখছে, সগর্বে বলবে। আর আমি যদি সেই কথাটা নিয়ে অযোধ্যা পাহাড়ে গিয়ে 4 দিনের জন্য যাই, পাশের বাড়ির বন্ধু বলে ও বাবা কি সাহস গো, বাচ্চাগুলোকে ফেলে চলে গেল, এ কেমন মেয়ে মানুষ। আমার লেখা দণ্ডিবদ্ধ করে দিচ্ছে এই সমাজ। সেজন্যই সবার কাছে বিনীত অনুরোধ, যারা লিখতে চান, তার পরিবার এবং তার সমাজ, তাকে সেই পথ খুলে দিন। আর ভালো থাকবেন, শুভরাত্রি। দিনহাটা মানে বয়েজ রিক্রিয়েশন ক্লাব, দিনহাটা মানে সেই নেপালি তামাক যেটার জন্য প্রবালদা চুরুট কিনতে আসতেন সুভাষ মুখোপাধ্যায়ের জন্য। দিনহাটা এইরকম অনেক কিছু। দিনহাটা মানে কোচবিহার জেলার প্রথম ম্যাগাজিন প্রবোধ পালের সৌজন্যে অয়ন নামে পত্রিকা বেরোচ্ছে 5-এর দশকে। সেই দিনহাটা শহরে বয়েজ রিক্রিয়েশন ক্লাব এত বছর থেকে প্রতি 2 বছর অন্তর অন্তর একটা করে এইরকম জাঁকজমকপূর্ণ সাহিত্যের আসর বসায়, আন্তর্জাতিক মানের সাহিত্যের আসর বসায়। পৃথিবীর আমাদের এই মূলত সার্ক কান্ট্রির দেশগুলো সেখানে অংশ নেয় 1-2 করে। তো আমি ব্যক্তিগতভাবে নিজেও 2010 থেকেই আমন্ত্রিত হয়ে আসছি এবং গত বছর এই গোকুলদারা আমার মতো এক অধমকেও পুরস্কার দিয়েছেন আমার কাগজের জন্য। আমি একটু হঠাৎই 2010 আলিপুরদুয়ারে একটা সাহিত্য সম্মেলনে যাই। সেখানে গিয়ে আমার মনে হয় যে এরকম কিছু আমরাও করতে পারি। সেইখান থেকে এটা শুরু হয় 2010-এ এবং সিদ্ধান্ত হয় তখন যে মার্চের 12-13 এই দুদিন এই সম্মেলনটা হবে। সেক্ষেত্রে আমরা শুরু করি। এবার আমার তখন পরবর্তীকালে মনে হলো যে এটাই আমাদের কাজ। তারপরে ধীরে ধীরে আমাদের সভাপতি হিতেন্দ্রনাথ, উনি 10-এর মার্চে অনুষ্ঠান করে 2010-এর
কি বলে আপনার 29শে জুন উনি মারা যান। তারপরে আমরা ভাবলাম যে না ওনার স্মরণে একটা করা দরকার। তারপরে এটা আমরা শুরু করলাম। আমাদের সবারই মনে হলো যে হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ এবং কর্মসূচি এটা আমাদের নেওয়া উচিত। তারপর নিয়েছি এবং পরপর 1 বছর অন্তর করছি, ভালোই সমাগম হচ্ছে। উদ্দেশ্য তখন চিন্তা করবো এই যে এখন যুব সমাজ যে বিগত আমি লাজরুবিকে নিয়ে আসতাম। তাদের কাছে অন্তত একটা ভালো বার্তা দেওয়া যাক এবং যেহেতু আমাদের এটা ক্লাব একটা মারাত্মকভাবে হবে যে একটা ক্লাব কেমন করে সাহিত্য এই ভাবনাই আমাদের একটা বিরাট চেতনার জোগাড় করলো যে না এটাকে চালিয়ে যেতে হবে। আমরা চালিয়ে যাচ্ছি এবং আজকে 2009 মানে 9 বছর এবং 2026 এই 2026-এ এইরকম একটা আয়োজন আমরা করেছি। এবার হচ্ছে আমাদের হাইট, অন্যান্যবার আমাদের 120, 130 এরকম আছে। এবার আমাদের কবি সাহিত্যিকরা এসেছেন 180 এবং কোচবিহার বাদে কোচবিহার জেলাটা আছে এর মধ্যে। এটা আমরা বিশাল আয়োজন, সব জায়গায় কলকাতা বলেন, আসাম, শিলচর থেকে, দুর্নীতি থেকে, জামলিং থেকে, সব জায়গা থেকে আমি কালকে থাকতে পারবো না এবং লোকে আরও বলছে আমরা নিতে পারিনি। তারা অনেক বলেছে যে আমাদের আনন্দ না এইবার পারবো না, যেটা ছোট্ট জায়গা এখন আমি একবার মনে হলো গাড়ি ভাড়া ভাড়া যাচ্ছে লাজরুবাকে বলি আগামী দিনে একটা সম্ভাবনা দেখছি যে হ্যাঁ এটা একটা বিশাল 3-4 ঘন্টা ওর ভালো কাটতো। হ্যাঁ বলবো এটাই যে আগামী দিনে আমরা এটা চালিয়ে যাবো। এর মধ্যে যুব সমাজকে ইনভলভ করার চেষ্টা ও দিবাকরের আগামী দিনে বাসনি এই সৃজনশীল জিনিসগুলো প্রণবদার মেয়ে অবশ্যই বুড়ো হয়ে গেছে একদম। আমার ক্লাবের এই এই মুহূর্তে 9.5 বিঘা জমি আছে, মানে 3 একর এখনই ফিরে যাবো হাফ আর 10 মিনিট এই পরেই জমি আমাদের হ্যাঁ, আছে। খাওয়া এবং দাওয়া হয়ে আমরা গেছে। দিন যাবে আমরা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো। বাঙালি মানুষ আর দেরি করবো না। আমার নাম গোকুল সরকার।